গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের ল্যাক ওপেরন এবং হিউম্যান জিনোম প্রজেক্ট সম্পর্কে পড়াবো। এই ল্যাক ওপেরন, এই ওপেরন কি আমাদের আগে জানতে হবে। প্রোক্যারিওটিক কোষের ডিএনএতে বর্তমান বেশ কিছু সাংগঠনিক জিন এবং কিছু রেগুলেটরি জিন, যেগুলো একত্রে কার্যকরী একক গঠন করে এবং কোষের নির্দিষ্ট বিপাককে নিয়ন্ত্রণ করে, তাকে আমরা বলি ওপেরন। এই ওপেরন যখন ল্যাকটোজ বিপাকের সঙ্গে সম্পর্কিত হবে তখন তাকে বলবো ল্যাকটোজ ওপেরন। ট্রিপ্টোফান বিপাকের সঙ্গে সম্পর্কিত হলে তাকে বলবো টিআরপি বা ট্রিপ ওপেরন। আবার অ্যারাবিনোজ এর সঙ্গে বিপাকের সঙ্গে সম্পর্কিত হলে তাকে আমরা বলবো অ্যারা ওপেরন। এই ল্যাক ওপেরন বিজ্ঞানী জ্যাকোবো মোনাড 1961 সালে ব্যাকটেরিয়া ইকোলাই কিভাবে ল্যাকটোজ ব্যবহার নিয়ন্ত্রণ করে তা ল্যাকটোজ ওপেরন বর্ণনার মাধ্যমে বোঝান। যখন কোষে ল্যাকটোজ উপস্থিত থাকবে তখনই ল্যাকটোজ ব্যবহারের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি করতে পারবে। আবার যখন ব্যাকটেরিয়া সেলে ল্যাকটোজ থাকবে না তখন ল্যাকটোজকে ভাঙার জন্য উৎসেচক উৎপাদনকারী যে জিনগুলো আছে সেগুলো কাজ করবে না। অর্থাৎ যে বিশেষ পদ্ধতির সাহায্যে এমনভাবে জিনের প্রকাশ নিয়ন্ত্রিত হয় তাকেই ওপেরন মডেল বলেন। আর এই ল্যাকটোজে বিপাকের ক্ষেত্রেই জিনের প্রকাশের নিয়ন্ত্রণকে আমরা বলি ল্যাক ওপেরন। এই ল্যাক ওপেরনের গঠন আসি। ইকোলাইয়ের যদি আমরা দেখি, ল্যাক ওপেরন বেশ কিছু রেগুলেটরি জিন বা নিয়ন্ত্রণকারী জিন আর কিছু সাংগঠনিক জিন নিয়ে গঠিত। এই নিয়ন্ত্রণকারী জিনের মধ্যে একেবারে প্রথমে আছে ইনহিবিটরি জিন, আর আছে তারপরে প্রোমোটার রিজিয়ন, আর আছে অপারেটর রিজিয়ন, আর তারপরে স্ট্রাকচারাল জিন জেড ওয়াই এ। এই জেডকে আমরা বলি বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াইকে বলি পারমিয়েজ, আর একে বলি ট্রান্স অ্যাসিটাইলেজ। এই জেড ওয়াই এ এগুলো হলো স্ট্রাকচারাল জিন, আর এই ইনহিবিটরি রিজিয়ন, প্রোমোটার রিজিয়ন আর অপারেটর রিজিয়ন, এই তিনটি রিজিয়ন নিয়ে গঠিত হয় ইকোলাইয়ের ক্ষেত্রে রেগুলেটরি জিন। প্রথমে আসবো আমরা রেগুলেটর জিনের ইনহিবিটরি জিন, যেটা প্রোমোটার অঞ্চলের আগে অবস্থান করে। প্রথম অবস্থানকারী জিন হলো ইনহিবিটরি জিন, একে আমরা ল্যাক আই বলি। এটি 1045টা বেস পেয়ার নিয়ে গঠিত। এই রেগুলেটর জিন বা ল্যাক আই থেকে একটা প্রোটিন সংশ্লেষ হয় যার নাম রিপ্রেসর প্রোটিন। এই রিপ্রেসর প্রোটিন ইনডিউসারের অনুপস্থিতিতে অপারেটরের সঙ্গে আবদ্ধ হয়, অর্থাৎ অপারেটর অঞ্চলে গিয়ে বসে যায়, ওই স্থানে গিয়ে বাইন্ড করে। তারপরে সাংগঠনিক জিনের বহিঃপ্রকাশকে বন্ধ করে, অর্থাৎ কোনো প্রকারের ট্রান্সক্রিপশন ঘটতে পারে না। এই ইকোলাইয়ের এই যে ল্যাক ওপেরন, এটি প্রো বি ও টিএক্স এক্স জিনের মাঝে এই ওপেরন অবস্থান করে। আর এখানেই তো আমাদের রেগুলেটরি জিন ও স্ট্রাকচারাল জিন আছে। এই রিপ্রেসর প্রোটিন অপারেটর অঞ্চলে বাইন্ড করলেই ট্রান্সক্রিপশন হবে না। এরপরে আসবো আমরা প্রোমোটার রিজিয়ন। এই প্রোমোটার রিজিয়ন একে আমরা ল্যাক পি দ্বারা প্রকাশ করি। এটি 80টি বেস পেয়ার নিয়ে গঠিত। এই ল্যাক পি বা প্রোমোটার অঞ্চলকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটি হলো আরএনএ পলিমারেজ বাইন্ডিং সাইট, একে আবার ইন্টারঅ্যাক্টিং সাইটও বলা হয়। আর একটি হলো ক্যাপ সংযুক্তি স্থান বা ক্যাপ বাইন্ডিং সাইট। এই ইকোলাইয়ের ক্ষেত্রে ল্যাক ওপেরনে প্রোমোটার অঞ্চলে আরএনএ পলিমারেজ বাইন্ডিং সাইটে একটা বিশেষ সজ্জাক্রম থাকে যাকে আমরা বলি প্রিবনাও বক্স। 10 রিজিয়নে 5 প্রাইম
টাটা বক্স যেটাকে বলা হয়, 5' TA TA AT 3', এই সিকোয়েন্স থাকে। এই অঞ্চলেই ক্যাপ বাইন্ডিং সাইটে ক্যাম্প প্রোটিন যুক্ত হয়। এই সিএপি সিএমপি জোট প্রোমোটার অংশে আবদ্ধ না হলে আরএনএ পলিমারেজ ঠিকভাবে কাজ করতে পারে না। এরপরে আসবো অপারেটর রিজিয়ন, অর্থাৎ প্রোমোটারের পরেই হলো ও স্থান বা ল্যাকও বলা হয়। এটি 35টি বেস পেয়ার নিয়ে গঠিত। এই অঞ্চলে যে ইনডিউসার থেকে যে প্রোটিন সৃষ্টি হয় ল্যাক আই থেকে রিপ্রেসর প্রোটিন, সেটি এই স্থানে আবদ্ধ হলে ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যায়। আর এই রিপ্রেসর প্রোটিন এই স্থানে অ্যালোলেক্টোজ কম্পোনেন্টের সাহায্যে এই ও সাইটে বাইন্ড করতে পারে, কারণ এর আকৃতিগত পরিবর্তন ঘটে, যাকে আমরা উৎসেচকের মতো একেও বলেছি অ্যালোস্টেরিজম। এর কারণে এই প্রোটিনের এই ধর্মের জন্য একে আমরা বলি অ্যালোস্টেরিক প্রোটিন, যার ফলে ট্রান্সক্রিপশন চলে, অর্থাৎ সাংগঠনিক জিনের বহিঃপ্রকাশ চালু থাকে। এটি বিজ্ঞানী গিলবার্ট ও মুলার হিল লক্ষ্য করেন যে এই ল্যাক আই কর্তৃক রিপ্রেসর প্রোটিন ল্যাক ও অঞ্চলে আবদ্ধ হলে আরএনএ পলিমারেজ অপারেটর জিন অতিক্রম করে সাংগঠনিক জিনের দিকে অগ্রসর হতে পারে না, ট্রান্সক্রিপশন ফলে চলে না। কিন্তু যদি অ্যালোল্যাক্টোজ প্রোটিন থাকে, সেটা রিপ্রেসর প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, তাহলে অপারেটর অঞ্চলে যখন বাইন্ড করবে তার ফলে ট্রান্সক্রিপশন চলবে। আর এরপরে আসি আমরা সাংগঠনিক জিন বা স্ট্রাকচারাল জিন, যে জিনগুলো উৎসেচকের প্রাথমিক পলিপেপটাইড গঠনের জন্য সংকেত বহন করে এবং নির্দিষ্ট এমআরএনএ তৈরি করে, তাকে আমরা তো বলি স্ট্রাকচারাল জিন। এই ইকোলাইয়ের ল্যাক ওপেরনে আমরা 3 ধরনের স্ট্রাকচারাল জিন দেখতে পাই। ZYA, আগেই বলেছি, জেড হলো বিটা গ্যালাক্টোসাইডেজ জিন, আর ওয়াই হলো পারমিয়েজ, আর এ হলো ট্রান্স অ্যাসিটাইলেজ। প্রথমে আসি বিটা গ্যালাক্টোসাইডেজ, যেটিকে আমরা ল্যাক জেড নামে প্রকাশ করি। এই সাংগঠনিক জিন প্রায় 3510টি বেস জোড়া নিয়ে গঠিত। এই ল্যাক জেড জিন বিটা গ্যালাক্টোসাইডেজ নামক উৎসেচক সংশ্লেষের জন্য সংকেত বহন করে, আর এটি ল্যাকটোজ নামক দ্বিশর্করাকে ভেঙে দেয় গ্যালাক্টোজ এবং গ্লুকোজে। এরপর আসি পারমিয়েজ জিন বা ল্যাক ওয়াই দ্বারা আমরা যাকে প্রকাশ করি। এটি 780টি বেস পেয়ার নিয়ে গঠিত। এর প্রধান কাজই হলো বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ নামক উৎসেচক সংশ্লেষের সংকেত বহন করা। আর আসি ট্রান্স অ্যাসিটাইলেজ, যেটিকে আমরা ল্যাক এজ জিন দ্বারা প্রকাশ করি, যেটি 825টি বেস জোড়া নিয়ে গঠিত। এটি বিটা গ্যালাক্টোসাইডেজ ট্রান্স অ্যাসিটাইলেজ উৎসেচক সংশ্লেষের সংকেত বহন করে। আর আধুনিক বিজ্ঞানীরা এখন বলছেন যে এই ল্যাকটোজ অপেরণে যে পরিপাকের ফলে টক্সিক পদার্থ সৃষ্টি হয়, সেগুলিকে এই ট্রান্স অ্যাসিটাইলেজ কোষের বাইরে নির্গত হতে সাহায্য করে। এরপরে আমরা আসব ল্যাক ওপেরণের সুইচ অফ কন্ডিশন বা অবস্থা, অর্থাৎ ল্যাক ওপেরণে কখন ট্রান্সক্রিপশন চলে না, অর্থাৎ ল্যাকটোজের অনুপস্থিতিতে কিভাবে সুইচ অফ হয়। ইকোলাই মাধ্যমে যখন ল্যাকটোজ থাকবে না, তখন ল্যাক আই ইনহিবিটরি জিনটা ট্রান্সক্রিপশনের মাধ্যমে এই এমআরএনএ এবং রিপ্রেসর প্রোটিন তৈরি করবে। এই রিপ্রেসর প্রোটিনটা ল্যাক ও রিজিয়নে গিয়ে বাইন্ড করবে, তার ফলে সাংগঠনিক জিন দিকে আর অগ্রসর হতে পারবে না। ফলে ল্যাক জেড ওয়াই এ থেকে কোনো প্রকার উৎসেচক সৃষ্টি হয় না, ফলে জিনের বহিঃপ্রকাশ ঘটে না। একেই আমরা বলি ল্যাক ওপেরণের সুইচ অফ কন্ডিশন বা অবস্থা। এরপরে আসবো ল্যাক ওপেরণের সুইচ অন অবস্থা,
অর্থাৎ ল্যাকটোজের উপস্থিতিতে যখন ইকোলাই ব্যাকটেরিয়া, এই ল্যাকটোজ যখন থাকবে তা ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করবে। ব্যাকটেরিয়া কোষে অবস্থিত স্বল্প মাত্রায় উপস্থিত এই বিটা গ্যালাক্টোসাইডেজ উৎসেচকের সাহায্যে ল্যাকটোজ অ্যালোল্যাকটোজে পরিণত হবে। এই উৎপন্ন অ্যালোল্যাকটোজ ইনডিউসার হিসেবে কাজ করবে এবং রিপ্রেসর প্রোটিনের সঙ্গে যুক্ত হবে। রিপ্রেসর প্রোটিনকে যুক্ত করবে, যার ফলে ওই টিআর ল্যাক অপারেটর অঞ্চলে যুক্ত হতে পারবে না, ফলে অপারেটর অঞ্চল উন্মুক্ত থাকবে। এর ফলে আরএনএ পলিমারেজ সহজেই অপারেটর অঞ্চলে সঙ্গে আবদ্ধ হবে, দিয়ে ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ জিনের উপর দিয়ে স্থানান্তরিত হবে, অর্থাৎ ল্যাক এমআরএনএ সৃষ্টি করবে, যার ফলে ল্যাক জেড থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ, ল্যাক ওয়াই থেকে পারমিয়েজ এবং ল্যাক এ থেকে ট্রান্স অ্যাসিটাইলেজ নামক 3টি উৎসেচকের সৃষ্টি হবে। ফলে জিনের বহিঃপ্রকাশ ঘটবে এবং ল্যাক অপেরণের মাধ্যমে ট্রান্সক্রিপশন পদ্ধতিটি চালু থাকবে। একেই আমরা বলি ল্যাক অপেরণের সুইচড অন কন্ডিশন। এরপরে তোমাদের বেশ কিছু চিহ্ন দ্বারা বেশ কিছু কন্ডিশন তোমাদের বুঝে নিতে হবে। যেমন অপারেটর অঞ্চলের OC হলে, অর্থাৎ রিপ্রেসর অপারেটর স্থানে কখনোই আবদ্ধ হতে পারবে না। সি মানে কনস্টিটিউটিভ, এই অবস্থায় চিরকাল ল্যাক অপেরন অন থাকবে, অর্থাৎ সুইচ অন থাকবে। আবার ল্যাক জেড মাইনাস যদি থাকে, তার মানে কখনোই বিটা গ্যালাক্টোজ তৈরি হবে না, অর্থাৎ কন্ডিশন অফ হবে। ল্যাক আই প্লাস হলে নর্মাল কন্ডিশন হবে। ল্যাক আই মাইনাস হলে রিপ্রেসর উৎপন্ন করতে পারবে না, আর রিপ্রেসর উৎপন্ন করতে না পারলে আমরা কি জানি, অন থাকবে, অর্থাৎ অপারেটর অঞ্চলে বাইন্ড হবে না, ফলে অপারেটর অঞ্চল উন্মুক্ত থাকবে, আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করবে, তার ফলে সাংগঠনিক জিনগুলো তার বহিঃপ্রকাশ ঘটাবে। আর ল্যাক যদি আইএস থাকে, আইএস মানে হচ্ছে সুপার রিপ্রেসর, অর্থাৎ চিরকাল অফ, ল্যাকটোজ প্রেজেন্ট যদিও থাকে তখনও অফ থাকবে, আইএস সুপার রিপ্রেসর। আর ও মাইনাস থাকলে, অর্থাৎ আরএনএ পলিমারেজ কখনোই বাইন্ড করতে পারবে না। আর আই ডি মাইনাস থাকলে, যেখানে রিপ্রেসর ডিএনএ বাইন্ডিং সাইটটা হারিয়ে যায়, ফলে কন্ডিশন অন থাকে। এই হলো আমাদের ল্যাক অপেরন। তোমরা আরও হায়ার ক্লাসে এর থেকে অনেক প্রবলেম আছে, সেগুলো শিখবে। আপার অপেরন, লোয়ার অপেরন করে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সলভ করতে হয়। তোমাদের এখান থেকে প্রশ্ন আসে, ল্যাক অপেরন গঠন স্ট্রাকচারটি বর্ণনা করো, অথবা ল্যাক অপেরনের সুইচড অন কন্ডিশনটি বিবৃত করো। এরপরে আমরা আসব হিউম্যান জিনোম প্রজেক্ট। তার আগে আমাদের জানতে হবে জিনোম কি, অর্থাৎ টোটাল নাম্বার অফ জিন প্রেজেন্ট অন এ হ্যাপ্লয়েড সেট, অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রজাতির জীবের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে টোটাল যে জিন থাকে সেই জিনগুলোর সমষ্টিকে আমরা বলি জিনোম। আমাদের এই হিউম্যান জিনোম যে প্রজেক্ট বা HGP, এটি প্রথম সূচনা করেন বিজ্ঞানী জেমস ওয়াটসন 1990 সালে। তারপর 2001 সালে বিজ্ঞানী কলিন্স ও ভেন্টার একটি ওয়ার্কিং ড্রাফট ঘোষণা করেন। সেখানে এই হিউম্যান জিনোম প্রজেক্ট সম্বন্ধে বলেন, অর্থাৎ মানুষের জিনোম গঠনকারী ক্রোমোজোমে অবস্থিত ডিএনএর নিউক্লিওটাইডের সজ্জাক্রম, জিন সংখ্যা, জিন বিন্যাস এবং তাদের জিন ম্যাপিংয়ের উদ্দেশ্যে যে আন্তর্জাতিক প্রকল্প গ্রহণ করা হয় তাকে আমরা বলি হিউম্যান জিনোম প্রজেক্ট, যেটি দি ইনস্টিটিউট ফর জেনোমিক রিসার্চ বা TIGR এর তত্ত্বাবধানে এই ওয়ার্কিং ড্রাফট ঘোষিত হয়। এই HGP বিভিন্ন তথ্যসমূহগুলি আলোচনা করছি।
এই এইচজিপির মাধ্যমে মানব জীবনে বিভিন্ন ধরনের জিনের আমরা কথা জেনেছি। এই মানুষের নিউক্লিয়াসে জিনোমে প্রায় 3200 MB জায়গা রয়েছে, স্পেস রয়েছে। এই নিউক্লিয়ার জিনোমে 30,000 থেকে 35,000টা জিন আছে। এই মানব জিনোমের প্রায় 90% অঞ্চলে জিনের অস্তিত্ব জানা গেছে, আর 10% যে আছে সেগুলো সেন্টোমিয়ার টেলোমিয়ারে, এখানে কোনো জিন থাকে না। এই জিনোমের প্রায় 97% জিনের কোনো কাজ এখনো জানা যায়নি। মাত্র 3% জিন যে প্রোটিন সংশ্লেষ করে তা জানা গেছে। আমাদের মানবদেহের এক্স ক্রোমোজোমে যে ডিস্ট্রফিন জিন আছে, যেটি হলো সব থেকে বড় জিন, 2.4 MB প্রায় যার আয়তন, আর ওয়াই ক্রোমোজোমে অবস্থিত সব থেকে ছোট জিন যাকে আমরা বলি TDF জিন, 887 বেস পেয়ার দ্বারা গঠিত, এটি হলো সব থেকে ছোট জিন। আমাদের দেহের 1 নম্বর ক্রোমোজোম হলো মানুষের সব থেকে বড় ক্রোমোজোম, যা 3958টি জিন নিয়ে গঠিত। আর মানুষের ওয়াই ক্রোমোজোম সব থেকে কম সংখ্যক জিন দ্বারা গঠিত, প্রায় 458টি জিন থাকে। এই জিনোমগত দিক থেকে মানব পপুলেশনে আমরা প্রায় 99.9% মিল পাই, কিন্তু 0.1% এই সূক্ষ্ম পার্থক্য থেকে থাকে। এর জন্যই তো ভ্যারিয়েশন বা প্রকরণ। আর আমরা মানব জিনোমে অধিকাংশ অঞ্চল 150 থেকে 300 বার রিপিট হয় এই বেস জোড়াগুলো, যাকে আমরা রিপিটেটিভ ডিএনএ বলি। এগুলো এক ধরনের ট্রান্সপোজেন, অর্থাৎ এগুলো জিনোমের এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। আর জানা যায় মানুষ ও শিম্পাঞ্জি জিনোমের মধ্যে প্রায় 98% মিল রয়েছে। আর মানুষের থেকে প্রাপ্ত প্রায় 200টা জিন ব্যাকটেরিয়ার থেকে প্রাপ্ত জিনের মতো সদৃশ। এরপরে আসবো আমরা এই হিউম্যান জিনোম প্রজেক্টের সুবিধা কি। এই হিউম্যান জিনোমের প্রজেক্টের সাহায্যে বিভিন্ন বংশগত রোগকে নির্ধারণ করতে সাহায্য করে। ক্রোমোজোম ম্যাপিংয়ের ক্ষেত্রে এই জিপির গুরুত্ব অপরিসীম। আর বেশ কিছু বংশগত রোগ আছে যেগুলো নির্মূল করা সম্ভব হয় জিন থেরাপি দ্বারা, যেখানে এই জিপির অবদান খুবই গুরুত্বপূর্ণ। আর এই জিপি বা হিউম্যান জিনোম প্রজেক্টের অসুবিধাও কিছু আছে। এই জিপি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তির ব্যক্তিগত সামাজিক জীবনকে প্রভাবিত করতে পারে। কোনো ব্যক্তির নিম্নমানের জিন থাকলে সে সমাজে বঞ্চনার শিকার হতে পারে, সে বিভিন্ন ধরনের জীবন বীমা থেকে বাদ পড়তে পারে, বিভিন্ন রকম জৈব আণবিক অস্ত্র সৃষ্টি করতে পারে বিজ্ঞানীরা এই হিউম্যান জিনোম প্রজেক্টকে কাজে লাগিয়ে। আর এটি শুধুমাত্র ধনী ও প্রযুক্তিগত দিক থেকে উন্নত দেশগুলি এই প্রকল্প থেকে লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের এই গরিবের দেশ ভারতবর্ষ, এখানে হয়তো এই হিউম্যান জিনোম প্রজেক্টের বিশাল কিছু আমরা ফলপ্রসূ করতে পারবো না। আজ এ পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সম্পর্কে পড়ে এই বংশগতির আণবিক ভিত্তি এই দ্বিতীয় চ্যাপ্টারটি আমরা শেষ করব।